কবুল বলার পর মুহূর্তেই বিয়ের আসর সেরে গটগট শব্দ করে চলে যায় আরিফিন জাবেদ। কাউকে কিছু বলার সুযোগ দেয় না। অপায়া বিয়ের দিনই স্বামী ফেলে চলে গেল। ফিসফিসানি ছড়িয়ে পড়ে। কেউ মুখে না বললেও চোখের ভাষায় অস্পষ্ট ছিল না। সবার চোখে দোষী হয় বিয়ের কনে আদিবা জারিন। বিয়ের আসল ফাঁকা হতে থাকে। এক সময় শুধু জারিন একা বসে থাকে, লাল শাড়ি পরা, নিঃশব্দে কান্না ভেজা চোখ নিয়ে মেঝের দিকে তাকিয়ে রয়। ঠিক তখনই তার মামি নাইমা ছুটে এসে জারিনের চুলের মুঠি ধরে টান দেয়। মুখ পোড়া অপায়া মাইয়া, বিয়ে করতে না করতে তোর বর তোরে সাইরা দিল, এখন তোর ভরণ পোষণ কেডা দেখব? হ্যাঁ, জারিন কেঁপে উঠে, কণ্ঠে ভাঙা সুর। মামি লাগছে, ছেড়ে দাও। তাতে আরও ক্ষিপ্ত হয় নাইমা। তোর জন্য আমি অপমানিত হইলাম, তোরে সাইরা দিমু? ওর এই মুখ দেখলেই আমার গায়ে আগুন ধরে। এক ধাক্কায় বেজেতে ফেলে দেয় জারিনকে। লাঠি তুলে নিতে যাবেন, ঠিক তখনই এক কণ্ঠ থামিয়ে দেয় দৃশ্যটা। স্টপ, ওনার গায়ে একটা আঘাতও করবেন না। নাইমা ঘুরে তাকায়, চোখে বিরক্তি। তুমি কেডা? আমি আরিফিন জাবেদ, ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট। উনি আদেশ দিয়েছেন ভাবিকে এখান থেকে নিয়ে যাওয়ার। নিয়ে যান। এই অপায়ারে আর একদিনও এ বাড়িতে না দেখি। জারিন ভয়ে ভয়ে বলে, আমি যাব না। লাথি মেরে বলে উঠে নাইমা, যাবি না? তোর ঘাড়ও যাবে রে মাইয়া। জারিন কেঁদে ফেলে, পা ধরে বলে, মামি দয়া করো, আমাকে পাঠিও না ওই সাইকোর কাছে, মেরে ফেলবে সে আমাকে। কিন্তু নাইমা শুনতে চায় না। জামা কাপড়ের ব্যাগ এনে ছেলেটির হাতে ধরিয়ে দেয়। নিয়ে যান এক্ষুনি। জারিন বুঝে যায় তার কোনো চাওয়াই এখানে গণ্য নয়। সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার নেই। যেমন খেলনা বিক্রি করা যায়, তেমনই বিক্রি করে দিয়েছে তার জীবনের নিয়ন্ত্রণ। সে চোখ মুছে উঠে দাঁড়ায়, ধীরে ধীরে হাঁটতে থাকে ছেলেটির পিছনে গাড়ির দিকে। বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা চকচকে দামি গাড়িটা দেখে মন কেঁদে ওঠে। চোখে একবার ঘুরিয়ে তাকায় সেই বাড়িটার দিকে, যেখানে তার শৈশবের শেষ নিঃশ্বাস রয়ে গেছে। 11 বছর বয়সে মা বাবার মৃত্যুর পর ঠাঁই হয়েছিল মামা আফজালের বাড়িতে। মামার আদরে ভাগিনী হলেও মামির দু চোখের বিষ জারিন। তাই তো আফজালের অগোচরে নানাভাবে অত্যাচার করত জারিনাকে। আফজাল বর্তমান শহরের বাইরে রয়েছে। এই সুযোগে টাকার বিনিময়ে জারিনকে বিক্রি করে দেয় জাবেদ। এর কাছে গাড়িতে ওঠার আগে জারিন নাবিলকে জিজ্ঞেস করে, ভাইয়া আপনার স্যার কোথায়? সুইজারল্যান্ড যাচ্ছেন আজকে, কয়েকদিন পর ফিরবেন। নাবিল উত্তর দেয় সংক্ষেপে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে একটা গভীর নিঃশ্বাস ফেলে জারিন। যাক, অন্তত কয়েকদিন শান্তিতে থাক যাবে। মনে মনে বলে, আমার ভাগ্য এমনটা না হলেও পারত। কেন যে সেদিন ওই সাইকো জাবেদের সামনে পড়লাম। গাড়ি ছুটে চলে অজানা ভবিষ্যতের দিকে। আমায় ছেড়ে দিন, দয়া করে আমায় মারবেন না। আমি কাউকে কিছু বলবো না, প্রমিস। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থেমে যায় জারিন। কিন্তু তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার মুখে কোনো ভাবান্তর আসে না। কেবল বুক কুঁচকে স্থির চোখে তাকিয়ে থাকে জারিনের মুখ পানে। জারিন ছটফট করে চারপাশে তাকায়, কিভাবে এখান থেকে পালানো যায় তারই উপায় খুঁজছে। হঠাৎ সেই আগন্তুক গম্ভীর গলায় বলে, এই নির্জন জায়গায় তুমি করছোটা কি? আমার বাড়ি যাওয়ার পথ এটা, প্লিজ আমায় যেতে দিন। চোখ দুটো ছলছল করে উঠে জারিনের। ছেলেটি চোখ বন্ধ করে কয়েকবার গম্ভীর নিঃশ্বাস নেয়, তারপর বলে, যাও, কিন্তু এই ব্যাপারে যদি কাউকে কিছু বলো তোমার অবস্থা হবে ঠিক ওর মতো। সে আঙ্গুল তুলে মাটিতে কাতরানো এক ছেলের দিকে। জারিন তাকিয়ে দেখে ছেলেটার হাত পা বোধহয় ভেঙে গেছে, নাক মুখ দিয়ে রক্ত ঝরছে। মুহূর্তেই মাথা ঝিমঝিম করে উঠে জারিনের। আচ্ছা, মনে থাকবে আমার।
মিনমিনিয়ে গলায় বলে জারিন। ছেলেটি গম্ভীর স্বরে বলে, গুড, যাও এবার। তবে মাথা থেকে এই জায়গা, এই মুহূর্ত সব কিছু ডিলিট করে দেবে, কারণ আরিফিন জাবেদ তার কথার অবদ্ধতা সহ্য করে না। জারিন মাথা নাড়িয়ে হাঁটা দেয়। কিছু দূর গিয়ে আবার পেছনে ফিরে তাকায়। জাবেদ জারিনের দিকেই তাকিয়েছিল। হঠাৎ জারিনকে দাঁড়াতে দেখে প্রশ্ন করে, কি হলো আবার দাঁড়িয়ে পড়লে? বড় ভাই, এই আরিফিন জাবেদকে এক মুহূর্তেও আগন্তুকের চোখে জ্বলে উঠে রাগে। ইডিয়েট, এখান থেকে চলে যা, না হলে এখনই মেরে ফেলবো। জারিন কাঁপতে কাঁপতে ছুটে চলে যায় অদৃশ্য হয়ে। এক দেহরক্ষী ভয়ে ভয়ে বলে, স্যার, এই ছেলেটাকে কি করব? কোনো একটা হাসপাতালের সামনে ফেলে এসো এই বীজটাকে। মেয়েদের দেখলেই লালা ঝরে, মন চায় একেবারে মেরে ফেলি। দাঁতে দাঁত চেপে বলে ওঠে জাবেদ। দুই দেহরক্ষী আহত ছেলেটিকে নিয়ে চলে যায়। এরপর জাবেদ নাবিলের দিকে তাকিয়ে বলে, নাবিল, জি ভাই। এইমাত্র যাকে দেখলি, সেই মেয়েটার পুরো বায়োডাটা সন্ধ্যার মধ্যে আমার টেবিলে চাই। জি আচ্ছা, হয়ে যাবে। জাবেদের ঠোঁটে এক রহস্যময় হাসি খেলে যায়। নিজে নিজে বলে, তুমি নিজে এসেছো আমার খাঁচায় বন্দি হতে। মেয়ে, এবার মুক্তি নেই তোমার। ভাবি, এসে গেছি, নামুন গাড়ি থেকে। নাবিলের ডাকে জারিন ফিরে আসে অতীত থেকে। সামনে তাকিয়ে দেখে বিশাল এক বাংলো, চারপাশে ঘন জঙ্গল। গাড়ি থেকে নেমে নাবিলের পিছনে নেয় জারিন। কলিং বেল বাজতেই দরজা খুলে যায়। ভেতরে ঢুকে অবাক হয় জারিন। বাহিরের তুলনায় ভেতরের সাজসজ্জা অসম্ভব দৃষ্টিনন্দন। মার্বেলের মেঝে, ধূসর রঙের পর্দা আর অ্যাবস্টক আর্টে সাজানো দেওয়াল। মুগ্ধ হয়ে তাকিয়ে হয় জারিন সেদিন প্রাণে। নাবিল তাকে একটি রুমের সামনে দাঁড় করিয়ে বলে, এই ঘরটা আপনার জন্য। সানবেন্ডের বলে দিচ্ছি আপনাকে যা কিছু দরকার যেন সরবরাহ করে। আর ভাই কয়েকদিন পর ফিরবেন। জারিন কিছু না বলে মাথা নিচু করে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ঘরে ঢুকে স্বস্তির নিঃশ্বাস ফেলে। চারপাশে তাকিয়ে দেখে দামি জিনিসপত্রের ঘেরা এক আধুনিক রাজপ্রাসাদ। যেন সাইকোর রুচি খারাপ না, পছন্দ আছে। চোখ বড় করে ফিসফিস করে বলে জারিন। রাত আনুমানিক 1টার দিকে জারিনের ঘুম ভেঙে যায়। বাইরের জঙ্গলের থেকে ভেসে আসছে যন্ত্রর ভয়ঙ্কর ডাক। ভয় আর অস্বস্তিতে কাঁপতে থাকে সে। বাড়িতে সে একা, সার্ভেন্টরাও যেন নেই। এর মধ্যে বেজে ওঠে ল্যান্ডলাইন। প্রথম 2বার কেটে যায়, তৃতীয়বার ধরতেই ওপাশ থেকে ভেসে আসে ধমকের স্বর। হেই গাধা, ফোন ধরছিলে না কেন? টাসমি, এখন যদি আমি সেখানে থাকতাম, থাপ্পড় মেরে তোমার গাল লাল করে দিতাম। একে তো ভয়ে জারিন ততস্থ, তার ওপর এমন ধমকে গলা কাঁপতে কাঁপতে ফুপিয়ে কেঁদে ওঠে জারিন। জাবেদ জোরে শ্বাস নেয়, নিজেকে শান্ত করে। রিল্যাক্স কিটেন, ভয় পেও না। একটা কাজ করো, জোরে শ্বাস নাও। জারিন জাবেদের কথা মতো শ্বাস নেয় ও ছাড়ে। দোয়া দরুদ পড়ো। মিনি ফ্রিজে তোমার পছন্দের খাবার রাখা আছে, সেগুলো খেয়ে একটু ঘুম দাও, সব ঠিক হয়ে যাবে। জাবেদের নরম গলায় জারিনের ভয় অনেকটাই কমে আসে। এক সময় মুখ ফুটে জিজ্ঞেস করে, আপনি কে? আর আপনি জানলেন কিভাবে আমি ভয় পাচ্ছিলাম? জাবেদ বিরক্ত হয়ে বলে, আহাম্মক, যা বলেছি তাই করো, বলেই কল কেটে দেয়। জারিন ঠোঁট চেপে ফোঁস করে শ্বাস ফেলে। তারপর জাবেদের বলা মতো দোয়া দরুদ পড়ে খাবার খায় আর ঘুমিয়ে পড়ে। সুইজারল্যান্ড। একজন সুদর্শন যুবক বিছানায় বসে কম্পিউটারের স্ক্রিনে তাকিয়ে আছে। সেখানে ঘুমন্ত জারিনকে দেখাচ্ছে ক্যামেরায়। সে মৃদু হেসে ফিসফিসিয়ে বলে, না থাকা যাচ্ছে না তোমায় ছাড়া কিটেন। অ্যাজ সুন অ্যাজ পসিবল আই অ্যাম কামিং টু বাংলাদেশ। এর মধ্যে কেটে গেছে আরও 2 দিন। জারিন নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে এই নতুন অচেনা পরিস্থিতির সঙ্গে। জাবেদের কোনো খোঁজই নেই তার কাছে।
সেদিন রাতের সেই ঘটনার পর থেকে আর কোনো ফোন আসেনি। তবে জানিন নিশ্চিন্ত ওটা জাবেদ ছাড়া আর কেউ ছিল না। রাত হলে একা থাকতে ভয় পায় ও, তাই একজন সার্ভেন্ট রাতের বেলা বাংলোতে থেকে যায়। একা একা সারাদিন থাকতে বিরক্তি লাগছে জারিনের ভেতর। সকাল হতেই বিরক্ত হয়ে ঘর থেকে বেরিয়ে দেখে রান্নাঘরে 3জন সার্ভেন্ট কাজের ফাঁকে ফাঁকে হাসি ঠাট্টা করছে। ওদের এমন হাসি খুশি দেখে জারিনের কেমন যেন খারাপ লাগে। তার তো কেউ নেই কথা বলার মতো। রান্নাঘরের সামনে যেতেই ওরা চুপ হয়ে যায়। এ কি, কথা বলা বন্ধ করলে কেন তোমরা? আমার জন্য 3জনের মধ্যে রিমা নামের মেয়েটা বলে। না ম্যাম, এমনি আমাকে ম্যাডাম বলে ডাকতে হবে না। আমি তো বয়সে তোমাদের চেয়েও ছোট। নাম ধরে দেখো আমায়। ওরা 3জন একটু হকচকিয়ে যায়। আরে এমন করছো কেন? আমার প্রস্তাব পছন্দ হয়নি বুঝি? লিজা নামের মেয়েটি বলে। আসলে সাধারণত কেউ এমন করে মালিককে ডাকতে বলে না। আপনি বললেন তো তাই একটু অবাক লাগছে। জারিন এগিয়ে এসে লিজার হাত ধরে বলে, সবার আগে আমরা মানুষ আপু, তারপরই আসে ধনী গরিবের প্রশ্ন। আমি যা বলেছি মনে রেখো। ওরা খুশি হয়ে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। এরপর জারিন ওদের আড্ডায় মিশে যায়। চঞ্চল স্বভাবের মেয়ে জারিন, কিন্তু পরিস্থিতির কারণে এতদিন নিজেকে গুটিয়ে রেখেছিল। এখন সবার সাথে মিশে নিজের ভেতরে গুটিয়ে রাখা স্বভাবটাকে প্রকাশ করছে। আড্ডার মাঝখানে জানিন হঠাৎ বলে ওঠে, আজ আমি রান্না করব। না না, আমরা করেই নেব। তুমি শুধু বলো কি খেতে চাও। সুমির কথায় জানিন মেকি রাগ দেখায়। রোজ তো তোমরাই রাগ করো, আজ না হয় আমি করি। মামা বাড়িতে তো আমি সব করতাম, প্লিজ না করো না। না মানে স্যার যদি জানতে পারে তুমি রান্না করেছো, তাহলে আমাদের চাকরি থাকবে না। ওনার করা নিষেধ, তোমাকে রান্নাঘরে ঢুকতে দেওয়া যাবে না। জানিন মনে মনে বলে, সাইকোটা সব কিছুর মধ্যেই বাড়াবাড়ি। মুখে বলে, আরে চিন্তা করো না, তোমাদের স্যার তো দেশে নাই এখন। আজ আমি বিরিয়ানি রান্না করব ফাইনাল। জানিনের জেদের কাছে হার মানে ওরা। সে একা হাতে রান্না শুরু করে দেয়। সুমিরা সাহায্য করতে চাইলেও জানিন কাউকে কিছু করতে দেয় না। আড্ডার হাসি তামাশার মধ্যে রান্না চলছিল ভালোভাবেই, কিন্তু হঠাৎ এক মুহূর্তের অসাবধানতায় ফুটন্ত পানির বলের মধ্যে পড়ে যায় ওর ডান হাত। জানিন ব্যথায় চিৎকার করে উঠে। লিজারা দৌড়ে এসে দ্রুত ওর হাতে বেসিনের ধুয়ে দেয়, বরফ দেয়। বলেছিলাম তো রান্না করতে যেও না। সুমির কণ্ঠে দুশ্চিন্তা ও রাগ। লিজা ফোন করে নাবিলকে জানায়। নাবিল ডাক্তার আনতে যায় এবং মনে মনে বলে, আজ আমার মরণ নিশ্চিত। ভাবি বিরিয়ানি খেতে চাইছিলেন, আমায় বললেই হতো, কিন্তু এখন ভাইয়ের হাত থেকে বাঁচব কেমনে? ও আমার মা গো। 20 মিনিটের মধ্যে নাবিল ডাক্তার নিয়ে হাজির হয়। ডাক্তার ফোসকা পড়া জায়গায় ব্যান্ডেজ করে কিছু ওষুধ দেয়। ভাবি, কেন রান্না করতে গেলেন? ভাই মেরে ফেলবে আমায় আপনার এই রান্নার চক্করে। জারিন মাথা নিচু করে বলে, আমি বুঝতে পারিনি ভাইয়া, এর আগে তো রান্না করলে এমন হয়নি, কিন্তু আজ কী থেকে কি হয়ে গেল? নাবিল আর কিছু বলে না জানিনকে। চলে যেতে নিলে জারিন ডেকে ওঠে, ভাইয়া এসেছেন যখন তাহলে বিরিয়ানি খেতে যান। নাবিল মনে মনে বলে, আর বিরিয়ানি? আপনার স্বামী আমায় কাঁচা চিবিয়ে খাবে। তবে মুখে বলে, আচ্ছা খেয়েই যাব না হয়। দুপুরে বিরিয়ানি খেয়ে নাবিল অনেক প্রশংসা করে। সুমি খাইয়ে দেয় জারিনকে। যেহেতু ডান হাতটা পোড়া, পানি পড়ার শব্দে জারিনের ঘুম ভেঙে যায়। দেওয়ালে টানানো ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 12টা 19। এই সময় ওয়াশরুম থেকে পানির শব্দ আসায় ভয় পেয়ে যায় ও। ছোট্টবেলা থেকে ভূতে ভয় জারিনের। আজকে পুরো বাড়িতে জারিন একা। এতদিন রাতের বেলা সমু থাকতো, কিন্তু আজ সেও চলে গেছে। সন্ধ্যার সময় বাকিদের সাথেই জারিনের ভয়কে আরও বাড়িয়ে দিতে ওয়াশরুমের দরজাটা খট করে খুলে যায়।
তা দেখে কমফোর্টের নিচে নিজের মাথা লুকিয়ে বিড়বিড় করে বলে, রহিমার জামাই টাকলা, ভূতের গলায় জুতার মালা। জারিন অনেক সাহসী, ভূতের পাছায় দিলাম লাথি। হঠাৎ মাথার উপর থেকে টান দিয়ে কেউ কনফর্মটা সরিয়ে ফেলে। জারিন চোখ বন্ধ করে বলে, ভূত মামা, আমায় খাবেন না? আমি টেস্টি না, পুরুষালী কণ্ঠ, কিন্তু আমার তো মনে হচ্ছে তুমি খুব টেস্টি। চোখ খুলে দেখে সামনে টি শার্ট গায়ে ট্রাউজার পরা জাবেদ দাঁড়িয়ে। আপনি এলেন কোথা থেকে? সুইজারল্যান্ড থেকে, জবাব দেয় বাজেট গম্ভীর গলায়। জানিন মুখ ভেঙিয়ে মনে মনে বলে, বেডা খাটাস, একটুও ভালো করে কথা বলে না। জাবেদ হঠাৎ ওর ডান হাত ধরে বসিয়ে নেয়। ব্যথায় জানিন চিৎকার করে ওঠে। জাবেদ জারিনের হাতের দিকে তাকিয়ে দেখে ব্যান্ডেজ করা। তা দেখে ওর কপালে ভাঁজ পড়ে। দেশে আসার জন্য সব কাজ তাড়াহুড়ো করার জন্য আজকে সারাদিনও জারিনকে দেখার সুযোগ হয়নি। তাই জারিনের হাত পুড়ে যাওয়ার খবর ওর জানা নেই। জারিনকে কাঁদতে দেখে বুকে ব্যথা অনুভব হয়। শান্ত কণ্ঠে বলে, কি হয়েছে হাতে তোমার? জারিন কান্না করতে করতে বলে, রান্না করতে গিয়ে হাত পুড়ে গেছে। এ কথা শুনে জাবেদ রেগে যায় অনেক। একটু ঝুঁকে জানিনের গাল শক্ত হাতে ধরে বলে, তোকে রান্নাঘরে কে যেতে বলেছে? হ্যাঁ বেয়াদব। জাবেদের ধমক ও গাল শক্ত ধুক করে ধরাতে আরও জোরে কেঁদে ওঠে। তা দেখে জাবেদ নিজের হাত জারিনের গাল থেকে সরিয়ে নেয়। নিজেকে শান্ত করতে জোরে লাগায় শ্বাস নিয়ে জারিনকে বলে, ডোন্ট ক্রাই। জারিনের কান্নার স্বর কমে আসে, তবে ফোঁপাতে থাকে। তা দেখে বিরক্ত হয়ে জাবেদ ধমকে বলে ওঠে, এই মেয়ে, তোকে থামতে বলেছি না? এখনও কান্না করছিস কেন? জাবেদের ধমকে জারিনের কান্না থেমে যায়। জাবেদ তা দেখে বলে, খেয়েছো রাতে? জারিন মাথা নাড়িয়ে না বোঝায়। জাবেদ নিজেকে শান্ত রাখতে চায়, আর জারিনের কার্যকলাপ ওর রাগটা বাড়িয়ে দেয়। কেন খাওনি? জাবেদের প্রশ্নের জবাবে জারিন মিনমিন আওয়াজে বলে, আসলে ডান হাত পুড়ে যাওয়াতে নিজ হাতে খেতে পারিনি। আর সুমু আপু আজ সন্ধ্যায় চলে গেছে, তাই রাতে আর খাওয়া হয়নি। জাবেদ আর কিছু না বলে ঘর থেকে বের হয়ে যায়। তা দেখে জারিন বলে, কথায় কথায় খালি ধমক দেয়, বেডা সাইকো। কিছুক্ষণের মাঝে খাবারের প্লেট নিয়ে রুমে আসে জাবেদ। খাবার আনতে দেখে জারিন বউ কুচকে বলে, খাবার আনলেন কেন এখন? খাও, ওষুধ খেতে হবে, না হলে ব্যথা কমবে না। জারিন অবাক হয়, সাইকো ওটা দেখে যত্ন করতেও জানে। কিছু লোকমা খেয়ে বলে, আর খাবো না, পেট ভরে গেছে। তাহলে বাকি খাবার আপনি খান, আমি এসব ওয়ালি ফুড খাই না। প্লিজ খান, খাবার অপচয় করা উচিত না। তাছাড়া আমি হাত পুড়িয়ে রান্না করলাম। জাবেদ কিছুক্ষণ তাকিয়ে থেকে এক লোকমা মুখে নেয়, তারপর একে একে সব খেয়ে নেয়। ওষুধও খাওয়ায় জারিনকে। জারিন আগ্রহ নিয়ে জাবেদকে প্রশ্ন করে, বিরিয়ানি কেমন হয়েছে? কোনো জবাব না দিয়ে বেলকনিতে চলে যায় জাবেদ। জারিন বিরক্ত হয়ে বলে, একটু প্রশংসা করলে ব্যাডার জাত যাবে বুঝি? নাবিল ঘুমিয়েছিল। হঠাৎ ফোন বম বম শব্দ করে বেজে ওঠার এক প্রকার লাফিয়ে ওঠে নাবিল ফোন স্ক্রিনে। জাবেদ ভাই নামটা ঝলঝল করতে ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 1:05। এই সময় জাবেদের কলে শুকনো ডোক গিলে গোমর জানালা দিয়ে পালিয়ে গেছে। নাবিল কল রিসিভ করে হ্যালো বলতেই জাবেদ বলে ওঠে, রাখ তোর হ্যালো, তোর উপর জারিনের দায়িত্ব রেখে আমি দেশের বাইরে গিয়েছিলাম। তোর উচিত ছিল যথাযথভাবে সে দায়িত্ব পালন করা, কিন্তু কি হলো? আসলে ভাই দুঃখিত, আমি বুঝতে পারিনি এমনটা হবে। তুই কাল আয় একবার, তোকে দুঃখিত আমি তোর মুখে ভরে দিব। ভাই আপনি দেশে? অবাক হয়ে প্রশ্ন করে নাবিল। জাবেদ দাঁতে দাঁত চেপে ধরে বলে, শুধু দেশে না, বাড়িতেও আছি আমি। জারিনের জন্য যে ডাক্তার আনা হয়েছিল সে মেয়ে না ছেলে ছিল? নাবিল ঘাবড়ে যায় জাবেদের এই প্রশ্নে। ভাই মানে আসলে
তোর আসলে নকলে তোর কাছেই রাগ ছেলে ছিল না মেয়ে ছিল সেটা বল আগে। নাবিল ডোক গিলে বলে, ছেলে। তাড়াহুড়োতে যাকে সামনে পেয়েছি তাকেই নিয়ে এসেছি ভাই, মাফ করে দেন। নাবিল বাচ্চা, তোকে শুধু একবার হাতের কাছে পাই, তারপর তোর কিমা বানাবো আমি। বলেই খট করে কলটা কেটে দেয় জাবেদ। নাবিল নিজের মাথায় হাত দিয়ে বলে ওঠে, এবার আমায় কে বাঁচাবে? ও আমার মা গো। জাবেদ রুমে এসে দেখে জানিন ঘুমিয়ে আছে। ডয়ার থেকে ফার্স্ট এয়ার বের করে এনে জানিনের সামনে হাঁটু গেড়ে বসে। আস্তে আস্তে জানিনের হাত থেকে ব্যান্ডেজ খোলে, তারপর ধীরে ধীরে তা পরিষ্কার করে আবারও ব্যান্ডেজ করে দেয়। ঘুমের মাঝে জারিন হাতে জ্বালা অনুভব করে, নাক মুখ কুঁচকে ফেলে। ওষুধের ডোজের কারণে ঘুম ভাঙে না জারিনের। ব্যান্ডেজ শেষে কিছুক্ষণ জারিনের মুখের দিকে তাকিয়ে থাকে জাবেদ। ব্যান্ডেজের ওপরে ছোট্ট ছোট চুমু খেয়ে বলে, ক্রিকেট, তোমার রান্নার হাত খুব সুন্দর। বহু বছর পরে এত মজাদার রান্না খেলাম, তবে তোমার সামনে প্রশংসা করলাম না, কারণ এতে তুমি খুশি হয়ে আবারও রান্না করতে যাবে, যা আমি মোটেও চাই না। জানো তোমার হাতে আবারও কেন ব্যান্ডেজ করলাম? কারণ এই ব্যান্ডেজের অন্য পুরুষ করে দিয়েছে তোমার হাতে। অন্য পুরুষের ছোঁয়া কেন থাকবে? এটা আমি কিভাবে মেনে নেব বলো? তুমি শুধু আমার। তোমায় আদর করা অধিকার যেমন আমার, ঠিক তেমন আঘাত করার অধিকারও আমার। তুমি পুরোটাই আমার। ইউ আর মাইন অ্যান্ড নো ওয়ান এলসেজ। জারিনের হাত পুড়ে যাওয়ার কারণে খাওয়া দাওয়ার ভার জাবেদের ঘাড়ে। এমনি কি চুলের যত্নটুকু করে জাবেদ? জাবেদ দেশে এসেছে আজ 5 দিন হলো। এর মাঝে কখনো জারিনকে সেটা স্পর্শ করেনি, যা জারিনের জন্য অস্বস্তিকর। এত তার যত্নে জারিন অজান্তেই জাবেদের প্রেমে পড়ে যায়। ইদানিং ঘুম থেকে উঠেই বা ঘুমোতে যাওয়ার আগেই জাবেদের কথায় ঘুরপাক খায় তার মাথায়। মুখ খোলো তাড়াতাড়ি। জাবেদের হঠাৎ ধমকে আপন ভাবনার জাল ছিঁড়ে ফেলে আসে জারিন। একটু প্রশংসা করলেই এর হিটলারগিরি শুরু হয়ে যায়। বিরক্ত মুখে ফিসফিস করে জারিন, এই মেয়ে, তোমার কানের ব্যাটারির চার্জ শেষ নাকি? একটা কথা কয়বার বলা লাগবে তোমাকে? জারিন দীর্ঘ শ্বাস ফেলে চুপচাপ মুখে খাবার তোলে। খাওয়া শেষে জাবেদ যখন অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখন হঠাৎ চোখ পড়ে জারিনের মুখে। কিছু একটা বলতে চাইছে যেন। কিছু বলবে? প্রশ্ন করে জাবেদ। জারিন মিনমিনিয়ে গলায় বলে, আপনার বাবা মা মানে পরিবার নেই? কথাটা বলে জাবেদের দিকে তাকিয়ে দেখে জাবেদ তার দিকে ঠান্ডা দৃষ্টিতে আছে। না মানে এখানে এসেছি 1 সপ্তাহ, অথচ এখনও কাউকে দেখিনি তো, তাই। শেষে এক ধরনের বোকা হাসি দিয়ে জারিন, এখানে থাকতে প্রবলেম হচ্ছে তোমার? শান্ত স্বরে প্রশ্ন করে জাবেদ। প্রশ্নের জবাব না দেওয়ার বিরক্ত হয় জারিন। হিটলার কোথাকার, কোনো প্রশ্নের জবাব দেয় না। একথা জাবেদের সামনে বলার সাহস নাই জারিনের, তাই মুখে সে শুধু বলে, আপনি তো সারাদিন থাকেন অফিসে, আর সুমি আপু এখন থাকে না, সারাদিন একা থাকতে হয় আমাকে। এতে বুঝি কষ্ট হয় না আমার? তাছাড়া আপনার স্ত্রী হিসেবে জানার অধিকার আছে আপনার পরিবার সম্পর্কে। জারিনের গলায় উঠে আসে এক ধরনের অধিকার বোধ। তোমার সঙ্গী চাই? শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে জাবেদ। জারিন মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। জাবেদ ঠোঁটের কোণে এক টুকরো হাসি এনে বলে, এর জন্য তো তোমায় 9 মাস অপেক্ষা করতে হবে, আর সঙ্গী আনার প্রিপারেশন তো আজ থেকেই শুরু করতে হবে। তাহলে এই 9 মাস তাহলে আমাকে একাই? জারিন থেমে যায়। জাবেদের কথার অর্থ বুঝে মুখ ঢেকে ফেলে ওড়না দিয়ে। নির্লজ্জ বেহায়া পুরুষ, ফিসফিস করে বলে। জাবেদ হেসে ওঠে শব্দ করে। জারিন অবাক হয়ে তাকিয়ে থাকে তার দিকে। জাবেদ হাসছে, এই প্রথম। সব সময় গম্ভীর মুখ, কঠোর চাহনি, আজ একটুখানি হাসি যেন আলাদা মানুষ বানিয়ে দিয়েছে জাবেদকে। হাসলে গালে ছোট্ট টোল পড়ে, সেটা ওকে আরও সুন্দর দেখায়।
জাবেদ হাসি থামিয়ে দেখে জারিন ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এভাবে কি দেখছো? জাবেদের প্রশ্নে ঘর কাটে জারিনের। আপনি হাসতেও জানেন? আমি তো ভাবতাম আপনি প্রতিবন্ধী। হোয়াট লনসেন্স! কি বলছো এইসব? ধমকে ওঠে জাবেদ। জারিন কেঁপে ওঠে। না মানে, আপনি তো কখনোই হাসেন না তাই। জাবেদ দীর্ঘশ্বাস ফেলে বলে, তোমার সাথে কথা বলাই বেকার। প্রয়োজনীয় কিছু জিনিস নিতে রুম থেকে বের হতে যাবে এমন সময় জারিন আবার ডেকে ওঠে। এই যে শুনেছেন? জারিনের মিষ্টি ডাক অপেক্ষা করার শক্তি যেন নেই জাবেদের। ফিরে তাকায়। আবার কি আনতে হবে কিছু? না মানে, একটা প্রশ্ন ছিল। কী প্রশ্ন? ব্রোকুসকে জিজ্ঞেস করে জাবেদ। আসলে আমি শুনেছি যাদের গালে টোল পড়ে তারা নাকি লুচ্চা হয়। আপনার গালেও তো টোল পড়ে, আপনি কি লুস? জাবেদ দাঁতে দাঁত চেপে বলে, কাছে আসো, আমি লুচ্চা কিনা প্র্যাকটিক্যালি দেখাই তোমায়। বলেই জারিনের দিকে এগিয়ে আসে। জাবেদকে নিজের দিকে এগোতে দেখে জারিন লাফ দিয়ে খাট থেকে নেমে বারান্দায় গিয়ে দরজা আটকে দেয়। জাবেদ রুমে দাঁড়িয়ে ফোঁস করে, একবার হাতে পাইলেই তোকে সিধে কইরা দিব, ইডিয়েট একটা, বলে গট করে রুম থেকে বেরিয়ে যায়। ওকে যেতে দেখে জারিন স্বস্তির নিঃশ্বাস ফেলে। সত্যি কথার ভাত নাই কোনো জায়গায়। আগে মামি মারতো, এখন এই হিটলার ধমকায়। আমার সত্যি কথার কোনো মূল্য নাই। সন্ধ্যায় জাবেদ অফিস থেকে ফিরে আসে। এতে জারিন ভয়ে ভয়ে সামনে আসে। যদি সকালে বলা কথার জন্য কিছু করে বসে। আপনার শরীর খারাপ? ব্রো কুচকে তাকায় জাবেদ। কেন? না মানে, আপনি তো প্রতিদিন 10টা-11টার দিকে ফেরেন, আজ তো তাড়াতাড়ি না। অসুস্থ না আমি? এখন রেডি হও কেন? বিস্মিত হয়ে প্রশ্ন করে জারিন। আমি রেডি হতে বলেছি, তাই হবে, প্রশ্ন করা যাবে না। জাবেদের কণ্ঠে হুঁশিয়ারি। সকালের কথাগুলো কিন্তু ভুলি নাই। একটা বাড়তি কথা বললে তখন তোমার বলা কথার প্র্যাকটিক্যাল রূপ দেখাতে বাধ্য হব। জাবেদের এহেন কথায় আর কিছু বলার সাহস হয় না জারিনের। চুপচাপ বোরকা পরে রেডি হয়ে নেয়। জাবেদও পোশাক বদলে নেয়। তারপর দুজন বাংলো থেকে বের হয়। প্রায় 1 সপ্তাহ পর বাড়ির বাইরে পা দেয় জারিন। হালকা হিমেল হাওয়ার মনটাকে নরম করে দেয়। আবার দাঁড়িয়েছো কেন? বিরক্ত গলায় বলে জাবেদ। জারিন কথা না বাড়িয়ে গাড়িতে উঠে পড়ে। জাবেদ আর কিছু না বলল, নিজে ড্রাইভিং সিটে বসে গাড়ি চালু করে। জারিন জানালার বাহিরের সৌন্দর্য অবাক হয়ে উপভোগ করতে থাকে। গাড়ি এসে থামে একটা বিলাসবহুল বাড়ির সামনে। তা দেখে জারিন প্রশ্ন করে, আমরা এখানে কেন এসেছি? ভিক্ষা করতে। জাবেদের বিরক্ত মাখা কণ্ঠ। জারিন হতাশ হয় জাবেদের কথায়। কোনো কথার যদি সুস্থভাবে উত্তর দিত। জারিনকে গাড়িতে গার্ড হয়ে বসে থাকতে দেখে জাবেদ এগিয়ে এসে জারিনের পাশের দরজাটা খুলে এরপর জারিনের দিকে ঝুঁকে বলে, আমার কোলে করে যেতে যাচ্ছ ভিতরে? জারিন জাবেদকে ঠেলে নিজের দিক থেকে সরিয়ে গাড়ি থেকে নামে। আমার বয়ে গেছে আপনার মতো লু। না মানে, মানুষের কোলে চড়তে। জাবেদ আর কিছু না বলে গট করে বাড়ির দিকে যেতে থাকে। তা দেখে জারিনের চোখ বড় বড় হয়ে যায়। ওকে এই রাতে অচেনা জায়গায় এনে এভাবে ফেলে চলে যাচ্ছে, এটা ভাবতেই দৌড় লাগায়। বাড়ির দরজার সামনে আসতেই পা জোড়া থেমে যায় জারিনের। একটা মেয়ে জাবেদকে জড়িয়ে ধরে আছে। জাবেদের মুখেও হাসি। তা দেখে জারিন মন খারাপ হয়। আর যাই হোক, নিজের স্বামীর পাশে অন্য কাউকে দেখা সম্ভব হয় না। হয়তো এখনও জাবেদের সাথে ওর সম্পর্ক আর 5টা দম্পতির মতো স্বামী নয়, তবুও স্বামী তো।
মেয়েটা জাবেদকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। পাশে তাকাতেই দেখে জারিন ওর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তা দেখে মেয়েটি জারিনের সামনে দাঁড়িয়ে জারিনের গালে হাত রেখে বলে, ওয়াও, তুমি কি সুইট ভাবি, কি সুন্দর দেখতে, একেবারে পুতুলের মতো। চোখ দুটো কি সুন্দর নীল, আর তুমি লেন্স ব্যবহার করেছো। জারিন বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে থাকে মেয়েটার দিকে। আমায় চিনতে পারছো না তাই তো? জারিন মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। মেয়েটা হেসে বলে, আমি জাবিয়া, তোমার একমাত্র ননদ। জারিন মনে মনে নিজেকে গালি দেয়, সিসি জারিন, তোর বোধ বুদ্ধি তো দেখছি হাঁটুর তলে। এই মেয়েটা তোর ননদ আর তুই কিনা কি ভাবছিলিস সে? নিজেকে বকে জাবিয়ার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলে, তোমার নামের মতো তুমিও অনেক মিষ্টি জাবিয়া। ওকে এখানে দাঁড় করিয়ে রেখেছিস কেন যাবা? কোনো কাণ্ড জ্ঞান নেই তোর। একজন মাঝবয়সী সুন্দরী মহিলা জাবিয়াকে বকতে বকতে দরজার দিকে এগিয়ে আসে। এসে জারিনের থুতনিতে হাত রেখে বলে, মাশাআল্লাহ, আমার বাবুর পছন্দ আছে বলতে হবে। এসো মা, ভেতরে এসো। জারিনের হাত টেনে ভেতরে নিয়ে যায়। জাবেদ আগেই ভিতরে চলে গেছে। জারিন বুঝতে পারে এটা জাবেদের আসল বাড়ি। জারিনকে সোফায় বসিয়ে ওই মহিলা ও জাবিয়া জারিনের দুপাশে বসে। আমি হচ্ছি তোমার শাশুড়ি মা অঞ্জলি খান, আমি হচ্ছি তোমার আরেক মা, বুঝেছো? অঞ্জলির কথায় জারিনের মন প্রশান্তিতে ভরে ওঠে। এমন করে ওকে এত ভালোবাসা কেউ দেয়নি বাবা মা মারা যাওয়ার পরে। জারিন মাথা নাড়িয়ে সম্মতি জানায় অঞ্জলির কথায়। বাবুর বিয়ে উপলক্ষে কত কিছু করব ভেবে ঠিক করে রেখেছিলাম, কিন্তু বাবু আমাদের না জানিয়েই ঘরের লক্ষ্মীকে ঘরে তুলল। কিছুটা বিষাদের কণ্ঠে বলে অঞ্জলি, আহা আম্মু, এত কষ্ট পাচ্ছ কেন বলো তো? তোমার তো এতে খুশি হওয়ার কথা যে তোমার 28 বছরের বাবু তার নামের পাশ থেকে সিঙ্গেল শব্দটা সরিয়ে ফেলেছে বলে হেসে উঠে জাবিয়া। জারিনও মুচকি হাসে, তবে অঞ্জলি জাবিয়ার দিকে রাগী চোখে তাকিয়ে বলে, অসভ্য মায়ের সাথে ঠাট্টা করিস? আমি আমার ছেলেকে আদর করে বাবু ডাকি, এসে তোর সমস্যা কোথায়? বাপ বেটি দুইটাই এক, খালি আমার পেছনে লাগে। জারিন বসে বসে অঞ্জলি আর জাবিয়ার মিষ্টি মধুর ঝগড়া উপভোগ করতে থাকে। ওর মা থাকলে আজ হয়তো ওর সাথে এভাবেই রাগ দেখাতো। মায়ের কথা মনে পড়তেই জারিনের চোখে জ্বলে উঠে। জাবিয়া জারিনকে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখায়। রাতে সকলে একসাথে ডিনার করে। জাহিদের বাবা জাবিয়ান খান বর্তমানে শহরের বাইরে আছে। খাবার খেয়ে অনেকক্ষণ আড্ডা দেয় জারিন অঞ্জলি আর জাবিয়ার সাথে। জারিনের খুশি সীমা নেই। ওর মনেরই হয় না যে ও আজ এখানে এসেছে। মনে হয় সবার সাথে ওর পরিচয় বছরের ওপরে। প্রায় 12টা পর্যন্ত আড্ডা দেয় সবার সাথে, এরপর যে যার রুমে চলে যায়। জারিন রুমে গিয়ে দেখে জাবেদ বিছানায় বসে হাঁটুর উপরে ল্যাপটপ রেখে দ্রুত তার সাথে আঙ্গুল চালাচ্ছে। খুব মনোযোগ সহকারে কাজ করছে। না দেখতে মন লাগছে না। লাট শাহবকে হঠাৎ জাবেদ মাথা তুলে জারিনের দিকে তাকায়। জারিনও যেহেতু তাকিয়েছিল তাই দুজনের চোখাচোখি হয়ে যায় মুহূর্তের মাঝে। জারিন থতমত খেয়ে চোখ সরিয়ে নেয়। তা দেখে জাবেদ বাঁকা হেসে বলল, নজর ঘুরিয়ে লাভ কি কিটেন, তুমি ধরা পড়ে গেছো। আমায় দেখতে হলে লুকিয়ে চুরিয়ে দেখতে হবে না। আমায় শুধু একবার বলবে যে আমাকে দেখতে চাও, তাহলে সুন্দর মতো তোমার সামনে বসে থাকবো। যেভাবে দেখতে চাও সেভাবেই দেখাবো, দরকার পড়লে প্যান থামুন। জারিন চোখ বন্ধ করে মৃদু আওয়াজ করে উঠে, অসভ্য বেহায়া মানব, লজ্জা শরমের বালাই নেই। লজ্জা কি সেটা খায় না মাথায় দেয়? জাবেদ না জানায় ভাঙ ধরে প্রশ্ন করে জারিনকে। জারিন ফস করে নিঃশ্বাস ফেলে ওয়াশরুমের দিকে যায়। জাবেদ সেদিকে পানি চোখে রেখে বলে, লজ্জা পেলে তো তোমায় দারুণ লাগে কিটেন। এরপর থেকে তোমায় ওই লজ্জা মাখা মুখ দেখতে হলে এটা
ওটা বলে লজ্জা দিতে হবে দেখছি। ওয়াশরুম থেকে বের হয়ে জারিন চুপচাপ বিছানার পাশে ঘেঁষে শুয়ে পড়ে। জাবেদ আর ওকে ঘাটায় না, নিজের কাজে মনোনিবেশন করে। তবে কিছুক্ষণ যেতেই জারিন শব্দ করে হেসে ওঠে। দাদা খেয়ে জাবেদ বকুসকে প্রশ্ন করে, এভাবে আহাম্মকের মতো হাসছো কেন? জারিন জাবেদের দিকে ফিরে বলে, আপনাকে আপনার মা বাবু বলে ডাকে। বলার সময় জারিনের মুখে হাসি। জাবেদ নিজের মায়ের উপর খানিক বিরক্ত হয়, এভাবে সবার সামনে এই নামে ডাকতে হবে ওকে। তবে বিরক্তি এক সাইডে রেখে বলে, হ্যাঁ তো। জারিন হাসি হাসি মুখেই বলে, না মানে আমি ভাবছিলাম আপনার মতো বুড়ো দামড়া ছেলেকে বাবু হিসাবে কে। বাকি কথা শেষ করার আগেই জাবেদ ঝুঁকে জারিনের ঠোঁট আগড়ে ধরে। জারিনের মস্তিষ্ক চলাচল বন্ধ হয়ে যায়। চুম্বনের গম্ভীরতা বৃদ্ধি পেতে দেখে জারিন মুচড়াক শুরু করে জাবেদকে ঠেলে দূরে সরাতে চায়। জাবেদ নিজে সরে গিয়ে বলে, আরও বলো ফালতু কথা, আই হ্যাভ নো প্রবলেম। আমিও তোমার মুখ বন্ধ করার জন্য রেডি। ইউ লিপস সো টেস্টি। জারিন লজ্জায় নাক মুখ খিসে বন্ধ করে নেয়। কমফর্টের নিচে নিজের মাথা লুকিয়ে বিড়বিড় করে বলে, নির্লজ্জ একটা। সকালে জারিন নিচে নেমে দেখে জাভিয়া আর নাবিল কিছু নিয়ে কথা কাটাকাটি করছে। ঘুম থেকে উঠে আর জাবেদকে দেখতে পায়নি জারিন, এতে স্বস্তি অনুভব করে ও। জারিন জাভিয়া আর নাবিলের দিকে এগিয়ে যায়। নাবিলকে সালাম দিয়ে জাভিয়াকে বলে, কী নিয়ে কথা হচ্ছে তোমাদের? দেখো না ভাবি, নাবিল ব্রো আমায় জাভিয়া নামটাকে ভেঙিয়ে গাবি বলে ডাকছে। তুমি এর বিচার করো। মুখ ফুলিয়ে অভিযোগ সঁপে দেয় জারিনের কাছে। জারিন কি বলবে বুঝতে পারে না। নাবিল বলে, ভাবির কাছে বিচার দিয়ে লাভ নাই, আমি তোকে গাবি বলেই ডাকবো। জাভিয়ার আগে ফুসফুস করতে করতে বলে, আমি কিন্তু ভাবির কাছে বলে দেব যে তোমাকে সেদিন দাদাই অফিসে মুরগি বানিয়ে দাঁড় করে রেখেছিল। নাবিল আহত কণ্ঠে বলল, বলার আর কি বাকি রাখলি বোন? সবই তো বলে দিলি। যেটুকু সম্মান আমার বেঁচে ছিল আজ তাও শেষ। নাবিলের ফেস রিয়াকশন দেখে জারিন হেসে উঠে, না চাইতেও গল্প আদর ও আঘাত। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।